শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি দিন এবং একই সাথে বিশেষ দিন। বিশেষ দিনে কোনো কথা না বাড়িয়ে লাবণ্যর কাছে চলে যেতে চাই। শুভ সকাল। শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? আমি তো খুব ভালো আছি এবং একটা নতুন বছর শুরু হলো। নতুন বছরে রাঙা সকালের সেটে সবকিছু মিলে খুব ভালো লাগছে। সত্যিই তাই। এবং নতুন বছরের পরিকল্পনা কি? তেমন পরিকল্পনা আসলে করে রাখিনি, তবে একটাই প্রত্যাশা, পুরো সময়টা পুরো বছরটা ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দে কাটুক। অনেক শুভকামনা থাকলেও তোমার মতোই আমারও পরিকল্পনাগুলো এমনই যে কাজের মাঝে বাঁচতে চাই। কিন্তু আজকে আমার একটা আবদার আছে। আবার আবদার? আজকে বলো তো কি? বিশেষ দিন, তোমার কণ্ঠে একটা গান শুনতে চাইবো। আচ্ছা, গান যখন শুনতে চাও তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের আজকের যিনি অতিথি তিনি ভীষণ রকম ভাবে আসলে লালন সাইজিকে ধারণ করেন, তার গান পছন্দ করেন। আমি যদিও খুব ভালো একটা গাই না লালন সাইজির গান, তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি তোমাদের দুজনের জন্য। চলো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। অসাধারণ। আমি তো রাখলাম আবদার, এখন চলো আমরা জানিয়ে দিই আজ আমাদের সঙ্গে কে আছে, তাকেও হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে। অবশ্যই, চলো জানাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিল্পোদ্যোক্তা খবির উদ্দিন খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার এবং হ্যাপি নিউ ইয়ার। শুভ সকাল, হ্যাপি ইংরেজি নিউ ইয়ার। একদম সমৃদ্ধ একটা জীবন আপনার। সেখানে আসলে শিকড়ের টান যেটা বলে, আমরা শিকড়ের টানে চলে যেতে চাই একদম আপনার শৈশবে। কেমন ছিল, কোথায় ছিল শৈশব? শৈশব আমার গ্রামে জন্ম, আমার থানা এবং জেলা গোপালগঞ্জে। জি। শহর থেকে 5-6 কিলোমিটার দূরে আমার গ্রামে জন্ম। সেটা খুবই আমি এনজয় করেছি সত্যিকার অর্থে। কারণ যদিও আমার বাবা মাতবর, দ্যাট ইজ চেয়ারম্যান ছিলেন, 22টা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, বাট ওটা আমার জন্য বাধা ছিল না। আমি একটু বর্ধিষ্ণু ফ্যামিলির। আমি দুরন্তপনা, গোলা স্যুট, হাডুডু, ফুটবল, পরে একটু বড় হয়ে ব্যাডমিন্টন, তারপরে নদীতে মাছ ধরা, বিলে মাছ ধরা, হালের কাছে যাওয়া, নিজে এগুলো পড়ার ফাঁকে ফাঁকে। আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অল দ্য ওয়ে, একেবারে প্রথম থেকেই। তবে আমি ফার্স্ট হতে পারিনি কখনো, সেকেন্ড বা থার্ড। কিন্তু আমি এইগুলোয় খুবই পারদর্শী ছিলাম। এবং স্কুলের যে সব অনুষ্ঠান হতো 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে, এটা হতো, আর 10ই জানুয়ারি স্কুলের প্রতিষ্ঠা আমাদের স্কুলে। বাবা ওই জায়গায় চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন। তো ওখানে আমরা কবিতা, বক্তৃতা, গান সবকিছুতে আমার পার্টিসিপেশন ছিল। তো বলা চলে আমি খুব এনজয় করেছি। সমৃদ্ধ বলবো না, সবার মতো একেবারে ছোট খাটো, গরিব ধনী মাঝারি সব লোকের সাথে আমার একটা ভালো সম্পর্ক নিয়ে আমি বেড়ে উঠেছি। দারুণ দারুণ। স্যার, বাবাকে কেমন দেখেছেন সে সময়? যদিও তিনি ব্যস্ত থাকতেন তার কাজে, তারপরে হয় না পরিবারের সাথে সময় কাটানো, বিশেষ করে আপনার সাথে যদি কোনো স্মৃতি থাকে। আমার বাবাকে নিয়ে তুমি ঠিকই বলেছো লাবণ্য। আমার বাবাকে আমরা ব্যক্তি জীবনে খুব কম পেয়েছি, অফকোর্স। আমার মাও শিক্ষিত ছিলেন না, আমাদের বাড়িতে টিচার ছিলেন। তার বাবার বিষয়টা যেটা আমি ধরে রেখেছি এখন অবধি, উনি ছিলেন অসীম ধৈর্যশীল একজন লোক। আচ্ছা। গোলমাল গোলযোগ যেটা হয় ভিলেজ পলিটিক্স বা ইত্যাদি ইত্যাদিতে সংস্পৃক্ত ছিলই, থাকতেই হইতো, বিকজ চেয়ারম্যান ছিলেন। বাট ওনাকে কখনো অ্যাটাক করতে শুনিনি। উনি সবসময় বলতেন যে সেভ ইয়োর সেলফ,
তুমি রিভেঞ্জও নিও না, তুমি আত্মরক্ষা করো। বাহ। সেটা আমার জীবনে একটা বড় প্রতিফলন হয়েছে। আর বাবার কথা যদি যেহেতু তুমি জিজ্ঞেস করলে, বাবা আমাকে কেন যেন ট্রাস্ট করতো বেশি। আমার তো সেটা তোমাদের গল্পে আছে কিনা, আমার বাবার অনেকগুলো সন্তান, দুটো মেশিন, মানে দুটো মা আমার। জি জি জি। বাট তার ভিতরে আমাকেই সবসময় ট্রাস্ট করতেন। নট দ্যাট যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তা না। আমাকে মনে হয় উনি ভালো জানতেন, এবং আমার সাথে এবং বাবার সাথে আমি ঘুমিয়েছি, যেটা অন্য ছেলে মেয়ে ক্লাস 8 পর্যন্ত ঘুমানোর সুযোগ পায়নি। বাহ। আমি বাবার সাথেই ঘুমাতাম। তো সবকিছু মিলে এটা একটা খুবই, বাবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল অনেক গভীর। বাহ। আপনার বাবা যেমন একজন জনপ্রতিনিধি ছিলেন, একই সাথে তার জীবনে সামাজিকতার অনেক বেশি গুরুত্ব ছিল। সঠিক। এই জিনিসগুলো আপনাকে প্রভাবিত করেছিল কেমন? অবশ্যই প্রভাবিত করেছে। আমরা ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ সত্যিকার অর্থে জনদরদি যদি বলা হয়, সবার, গরিব ধনী মাছ, সবার প্রতি যে তার যে একটা মায়া এবং কর্তব্য জ্ঞান, এটা কিন্তু এখনো, গোপালগঞ্জ তো জেলা হয়েছে, মহকুমা ছিল, সেখানে কিন্তু সুবিদিত আছে। সুনামের সাথে উনি এখনো মানুষের মনে জীবিত আছেন। যিনি কোনো রাগ তো করতেনই না, এবং সমস্ত লোককে সহযোগিতা করার চেষ্টা করতেন। আমিও আমার ব্যক্তি জীবনে আমি খুব ক্ষুদ্র, আমি অনেকের তুলনায় ক্ষুদ্র, আমি হৃদয়ে অনেক বড়, দ্যাট ইজ ফর শিওর। আমার অনেক কর্মকাণ্ড আছে যেটা অন্য অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টের নেই, সেটা ভিন্ন। আমি আমার স্ট্রেংথের কথা নাই বলি, আমার উইকনেস হচ্ছে যে আমি অত ধন সম্পদের মালিক নই। তো এর ভিতর দিয়েও আমি চেষ্টা করেছি মানুষকে সহযোগিতা, সাহায্য কথাটা আমি বলি না, সহযোগিতা করে বহু ছেলে মেয়েকে আমি নানান ভাবে উদ্বুদ্ধ করেছি, কিছু পয়সা দিয়ে, কিছু কথা দিয়ে, কিছু লেকচার ডেলিভার করে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটিজ টু, যেমন আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আসাম ইউনিভার্সিটি, এগুলো ছোটখাটো স্কুলে স্কুলে যেও আমি মোটিভেট করি, কিছু পয়সা করে দিয়েছি। সবকিছু মিলে আমার মনে হয় যে আমার বাবাকে যেভাবে দেখেছি, সেইটা আমরা তো বুঝতে পারি না, হেরিডিটি, ওই ব্লাডে মনে হয় চলে আসছে এইভাবে। এখন সেগুলো আসলে দেখলে বোঝা যায় যে হ্যাঁ, বাবার সেই বিষয়গুলো চলে এসেছে। স্যার, মা তো খুব সহজ সরল ছিলেন, হ্যাঁ, তার সাথে কেমন স্মৃতি বা তাকে কেমন দেখেছেন সেই সময়টায়? আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মায়ের সাথে আমরা ভাগও পাইতাম না। 8টা ছেলে মেয়ে যেটা হয়, এগুলো খুব ভাগ পেতাম না। তারপরেও আমার মা একটু শৌখিন ছিলেন বাড়ির বড় বউ হিসেবে, তো উনি কাজ করতে পারতেনও না, অনেক অনেক মোটা ছিলেন, উনি তেমন কাজ করতে পারতেন না। আমার চাচি কাজ করতেন, উনি আমাদের খাদ্যটা পরিবেশন করতেন। আর আমার মা, উনি এতই সহজ সরল। আমরা মনে হয় আমরা সব ভাই বোনই, আমার বড় ভাই যেমন এরকম মাতবরি সর্দারি চেয়ারম্যান ছিল, কলেজের ভিপিও ছিল, তো গোপালগঞ্জ কলেজে, কিন্তু একটু মানে সবার সাথে মেলামেশার যেটা। আর মাকে আমি পার্টিকুলারলি খুব, আমি ওনাকে সহজ দেখেছি, স্নেহ দেখেছি। একদিন ওনাকে একটা স্মৃতি, খুব খারাপ স্মৃতি হয়তোবা, আমার বাবা ঢাকা থেকে আমার জন্য ইংলিশ প্যান্ট নিয়ে গিয়েছে, তোমরা জানো কিনা, হাফ প্যান্ট কি ইংলিশ প্যান্ট বলতো। তো ইংলিশ প্যান্ট আমি পরবো যত্রতত্র, আমার মা বলে যে তুমি এটা তোমার ঈদের দিন দিব। তা আমি গালাগালি করছি যে তুমি, আপনি বলতাম, আমরা তুমি বলতাম, এখন আমার ছেলে মেয়েরা তুমি বলে। আমি যে আপনি হচ্ছেন গরিবের মেয়ে, এই জন্য এটা সংরক্ষণ করতেছেন। আহা লাবণ্য, সে যে কি অশ্রুপাত। আমার নানা আসলেই গরিব ছিলেন, এবং আমার নানাকে প্যাট্রোনাইজ করেছে আমার বাবা মা, সব ঠিক আছে, কিন্তু এই কথাটা বলে আমি এখনো মাঝে মধ্যে আমি দুঃখ বোধ করি, আমার চোখেও জল চলে আসে।
আসলে আমরা অনেক সময় স্যার ছোটবেলায় না বুঝে অনেক কিছু করে ফেলি, কিন্তু এই অনুভূতিটা বা আপনার যে নিজের রিয়েলাইজেশন হয়েছে Repentation, একদম, এটা খুব জরুরি। এটা অনেকের মধ্যে হয়তো হয়ই না। স্যার, আপনি আসলে জীবনে এত কিছু করেছেন, আমরা আমরা আসলে শুনতে চাই গল্পগুলো, কিন্তু আমরা যতটুকু জানি সেটা একটু দর্শকদের শুরুতে জানিয়ে আসবো। প্লিজ। খবির উদ্দিন খান বাংলাদেশের ফোম ও ম্যাট্রেস শিল্পে এক গুরুত্বপূর্ণ নাম, যিনি 1984 সালে পলিওরেথেন ফোমের কাঁচামাল আমদানির মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন। স্থানীয় বাজারের চাহিদা গভীরভাবে বিশ্লেষণ করে তিনি নিজস্ব ব্র্যান্ড সোয়ানের অধীনে ফোম উৎপাদনে প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন সোয়ান গ্রুপ নামের এক বৃহৎ শিল্পগোষ্ঠী। তার নেতৃত্বে সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দেশের শীর্ষ ফোম ও ম্যাট্রেস উৎপাদক হিসেবে পরিচিতি পায়। পাশাপাশি কেমিক্যাল, হোম টেক্সটাইল, রিয়েল এস্টেট ও ট্রেডিং সেক্টরে বিস্তৃত হয়। আধুনিক উৎপাদন ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়ে তিনি প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক করে তোলেন। দেশের শতাধিক শোরুম ও হাজারেরও বেশি খুচরা বিক্রেতাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সোয়ান গ্রুপের কর্মপরিসরের প্রমাণ দেয়। কর্মজীবনের বাইরে ৭৪ বছর বয়সেও একজন নিবেদিত দৌড়বিদ হিসেবে দেশ বিদেশের বিভিন্ন ম্যারাথনে নিয়মিত অংশ নেন। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। স্যারের ছোটবেলাটা শুনছিলাম, রঙিন শৈশব বলতে পারি, একটা যৌথ পরিবারেও বেড়ে ওঠা সেটাও বলতে পারি। সেই যৌথ পরিবারের গল্পগুলো যদি আরেকটু শুনি, যে পারিবারিক মূল্যবোধের জায়গা, অনেক শেয়ারিং কেয়ারিং এর জায়গাটা, হয়তো একটা খাবারই সকলে মিলে হয়তো এই যে ভাগাভাগি করে নেয়া, সেই স্মৃতিগুলো কি স্যার মনে পড়ে? খুবই মনে পড়ে। আমাদের পরিবার ছিল বাপসাচারা 3 ভাই, ভার্চুয়ালি আমার ফুফু 4 ভাই বোন। ওরা যেটা বলে একান্নবর্তী পরিবার। 51 তা আমাদের পরিবারে পার্মানেন্ট লোক সংখ্যাই ছিল অ্যারাউন্ড 40 আচ্ছা, সেই সময়। আর আমার বাবার জন 10 একটু হতোই। 50 জন লোকের সব সময় ভাতের কোনো অভাব নেই, আচ্ছা, কিন্তু তরকারির অভাব আছে। কই মাছ যদি দেওয়া হইতো লাবণ্য, তাহলে তো 50টা কই মাছ পাক করতেন না। কেন করতেন না জানি না, আমরা কিন্তু ওয়েল অফ, আর একবার বলি, আচ্ছা, কিন্তু করতেন না কেন জানো? হয়তো 20টা 25টা করতো, বড়দের জন্য একটা, তারপর ছোটদের জন্য কাটা মাঝখানে। এবং এমনও হয়েছে যে কাটা কই মাছকে, আমার মেজো চাচি জীবিত আছেন উনি, আমার মা অনেক আগে গত হয়েছে, কাটা কই মাছকে হাত দিয়ে 2 ভাগ করে দিয়েছে। আচ্ছা, আবার বলি, আমাদের কিন্তু কোনো অর্থ কষ্ট ছিল অর্থের না, কষ্ট ছিল না, কিন্তু এইরকম কিছু শিক্ষা আমার কাছে মনে হয় যে ভাগাভাগি করে নেয়া। ভাগাভাগ। এবং আমাকে অনেকেই কেন যেন একটু স্নেহ করতো। আমি সরল সহজ তো ছিলাম, এখন আছি, কিন্তু মাঝখানে কিছু দুষ্টু তো হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমাদের মতো এই গার্লফ্রেন্ডের পালায় পড়ে যেটা হয়েছে সেটা তো আছেই। আচ্ছা। এর আগেও হয়েছে এরকম। তো যেটা আমার মেজো চাচি সবসময় আমাকে, আমার গ্রামে বলতে শুরুয়া মানে ঝোল, আচ্ছা, শুরু ঝোল, জি জি, ওইটা একটু আমাকে 1 চামচ আলাদা করে দেবেই। আত্মীয় স্বজনদের ভালোবাসা নিয়েই আসলে আপনার শৈশব কৈশোরটা বড় হচ্ছে। সঠিক। এই গল্পতেই থাকতে চাই, আরো শুনতে চাই মজার ওটা গল্পগুলো। হচ্ছে যে আমাদের মাংস এবং ডিম এই খাওয়ার প্রবণতাটা গ্রামে গঞ্জে কম ছিল, ধনী হোক গরিব হোক। আচ্ছা, মাছ, দুধ, ভেজিটেবল এন্ড রাইস, এটা ছিল মূল 4টে উপাদান। তো মেহমান আসবে, লাবণ্য আসবে, তোমার নাম কি জানো? মাসুক। মাসুক, তোমরা আসবা, তো এখন একটা মুরগি তো পাক করতেই হবে। তো মুরগি ধরতে যে কসরত, দৌড়ইতে দিন শেষে 2 ঘরের মাঝখানে জাল দিয়ে ওই মুরগি ধরা, 1টা বা 2টো মুরগি ধরা, মানুষ 50 জন, কোন রকম অতি ক্ষুদ্র একটা টুকরা পেয়েছি, সাথে 2টা লাউয়ের টুকরা বা পানি কচুর টুকরা পেয়েছি। এই হচ্ছে আচ্ছা, আনন্দ। আমি এখন সত্যি। বলি যে ঘামে গেলাম
চাষিরে বললাম, চাষি এত ঘামছি, মুরগি ধরতে দিচ্ছ তো এক টুকরা, এটি হচ্ছে ভালো জীবন। একেবারে এখন হয়তো অনেক খাবারের আয়োজন থাকে বা প্রাচুর্য অনেক থাকে, আইটেমই থাকে অনেক কিছু, কিন্তু ওই আনন্দটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হবার না। এবং যত্নের ক্ষেত্রেও কেউ অসুস্থ হলে হ্যাঁ, সেই বিষয়গুলো তো বোধহয় অন্যরকম ছিল। খুবই খুবই মানে যত্নের ক্ষেত্রে আমি বলবো যে একজন যদি অসুস্থ হতো বা কিছু, সে মানুষ সব হুমড়ি খেয়ে পড়তো এবং বিরক্তিকর ভাবে ভিড় জমাইতো। আসলে এটা হৃদয় থেকে। আমাদের আর একটা ইতিহাস আছে, সেটা আমি বলতে চাই না ওইরকম, তারপরেও ছোট্ট করে বলি। লিবারেশন ওরে আমার বাপকে অ্যারেস্ট করে প্রায় 15 দিন রাখার পরে, যেদিন ওনাকে বাংলাদেশ মে ভেজ দেও, মাইরে ফেলবে, সেই দিন আবার তৎকালীন এসডিও আমার বাবা আবার গোপালগঞ্জ মহকুমা, এখন তো জেলা হয়েছে, সব ইউনিয়নের ভিতর ফার্স্ট চেয়ারম্যান হইতেন প্রায়, একটা র্যাঙ্কিং ছিল। তা আমার বাবাকে উনি উদ্ধার করে নিয়ে আসেন ক্যাপ্টেনের সাথে। বাবা গল্প করেছে যুদ্ধ করে ইংরেজিতে। তো ওই যে কয়দিন আমার বাবা ছিলেন, অ্যারেস্ট ছিলেন, জি। আমাদের বাড়ি এবং মাঠে কমপক্ষে 5 থেকে 700 লোক, আমাদের খাবার দেওয়া লাগতো না, এসে শুধু জালালি খতম পড়তো ধর্মীয় মতে, আর এই কোরআন খতম, জালালি খতম, চেয়ারম্যানকে মুক্তি দাও। মুক্তি আর হয়নি, শেষ পর্যন্ত আমার বড় ভাইকে আর্মির হাতে দেওয়া তুলে লেগেছে। দেওয়া হয়েছে। বড় ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিল অলরেডি, আচ্ছা। কিছুটা যুদ্ধ করেছিল, সেখান থেকে এসেছে। যুদ্ধ করার পরে সারেন্ডার হলো, আমরা ধরেই নিলাম যে হয়তো আমার ভাই আর ফেরত আসবে না। আমরা 3জনকে অ্যারেস্ট করেছিল, একজন মারাই গেছে আর একজন কোন রকম জীবিত ছিল, আর আমার বড় ভাই আস্তে আস্তে টাউন জামিন পেয়েছিল। তো ওই সময় দেখেছি যে মানুষের, যদিও পরবর্তী পর্যায়ে, এটা তো মুক্তিযুদ্ধের কথা বললাম, আমরা কলকাতা যাব নৌকা রেডি, কিন্তু আমার বাবাও পাইলো না ছুটি আর্মির কাছ থেকে, ভাইও পাইলো না, যেতে পারলাম না। এখন আমরা তকমা নিয়েছি কিছুটা, স্বাধীনতা বিরোধী বলা চলে না, রাজাকার কিছুটা তকমা আছে। কেন? আমার বাবা পদাধিকার বলে পিস কমিটির চেয়ারম্যান ছিল। মুক্তিযুদ্ধে তোমরা ছোট, মুক্তিযুদ্ধে নিগৃহীত হয়নি এমন কোন পরিবার আছে বলে মনে হয় না। তারপরেও এই যে ডিভিশন, সপক্ষ বিপক্ষ বলে একেবারে জাতি শেষ, ভালো লোককেও খারাপ, এনিওয়ে ওটা যাচ্ছি না। তো যেটা তুমি বললা যে একটা বিপদের সময় 500-700 লোক অনর্গল জালালি খতম, কোরআন খতম দিয়ে যাচ্ছে, অনলি ভালোবাসা এবং যে শ্রদ্ধা আমার বাবা অর্জন করেছে। স্যার, শৈশব কৈশোরে দুরন্তপনা, খেলাধুলা, কৃষিকাজ, সাংস্কৃতিক চর্চা সবকিছু দিয়েই আসলে আজকের আপনি যে পরিণত এবং আলোকিত যে মানুষ, সেই মানুষ। সেই সময় আসলে এগুলো কিভাবে সংযুক্তি তৈরি করেছিল আপনার সাথে, বা আপনি কিভাবে সংযুক্তি তৈরি করেছিলেন? আমি গ্রামে বেড়ে ওঠা, আমার জন্ম গোপালগঞ্জ শহর থেকে 5 কিলোমিটার দূরে। জি। আমার শৈশব কৈশোর আমার গ্রামেই কাটিয়েছি, আমাদের স্কুলে, স্থানীয় স্কুলে। তো সেখানে মাঠে ঘাটে পথে প্রান্তরে আমার বিচরণ ছিল খুবই উল্লেখযোগ্য এবং বলা চলে দর্শনীয়। কারণ স্কুলের এমন কোনো অনুষ্ঠান নেই যে কোনো বিষয়ে আমি পারফর্ম করিনি। বক্তৃতা, কবিতা, গান, ইংরেজিতে বক্তৃতা ইত্যাদি ইত্যাদি তো করেছি। আর তাছাড়া গোলা সুট খেলা থেকে শুরু করে হাডুডু, ফুটবলের তো আমি ভীষণ ফ্যান ছিলাম। আচ্ছা। এরপরে অন্যান্য খেলাধুলা, ভলিবল, বড় হয়ে ব্যাডমিন্টন, সমস্ত ধরনের খেলাধুলায়। আর বিশেষ করে ছোটবেলায় মাছ ধরতে যাওয়া, এই শীতের সময় মাছ ধরতে যাওয়া, কাঁপতে কাঁপতে মাছ ধরা, এটা একটা অন্যরকম স্মৃতি। তারপরে সে মাছ ধরতে যে শিং মাছের যে কাটা ফুটানো, জি জি, সেই সব তো মানে অবিস্মরণীয়, যদিও পেইনফুল। জি। তারপরে আমাদের জমিতে আমাদের চাষাবাদও ছিল, সেখানে সকালবেলা ভাত নিয়ে যাওয়া, একসঙ্গে চাষিদের সঙ্গে ভাত খাওয়া, এই যে একটা আনন্দ, এখন খুবই
নস্টালজিয়া যদি আমরা বলি সেটা খুব- স্যার গানের কথা বলছিলেন, আমিও শুরুতে আমরা তো একটু করে জানি আপনি লালন সাজিকে খুব ধারণ করেন এবং শাহ আব্দুল করিম সহ আরো অনেকের গান, লালন গান বা ফোক গান আপনাকে খুব টানে। তো সেই ভালোবাসাটা আসলে তৈরি হলো কিভাবে? মিড এজে বলবো অ্যারাউন্ড 50 অর 50 প্লাস, তখন আমি এই সঙ্গের সাথে কিছুটা আমি জানতে পারি, বুঝতে পারি। তার মানে এটা তো তাহলে বড় হয়ে, বড় হয়ে কিন্তু লালন ছোটবেলায় সাইজি। কি কোনো প্রভাব ছিল যে সেই সময় গানের কোনো রকম দল বসতো কিনা বা আসতো কিনা, আসর হতো কিনা এরকম? আমাদের ওখানে যাত্রা হতো প্রচুর, যাত্রা পালা হতো, আচ্ছা। গানও হতো, বাউল গানও হতো। এবং আমি শুনেছি, আমার দাদাকে দেখিনি, দাদা কবি গান, জারি গান, সারি গান উনি নিজে অ্যারেঞ্জ করতেন। সেটা মনে হয় আমার ভিতরে চলে আসছে, আই ডোন্ট নো। তো ছোটবেলায় যে কোনো গানের অনুষ্ঠানে আমি যেতাম আচ্ছা। বাহ। এবং সেটা শুনতাম। নিজে খুব যে করেছি তা নয়, নিজে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ধীরে 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 ভার্চুয়ালি সংসার শুরু করার পরেই আমি গানের প্রতি ভিতরে নিজে করা শুরু করেছি। আচ্ছা আচ্ছা। এবং ভক্তিটা এসেছে সাইজির প্রতি, ওনার বিশেষ করে ওনার বইপত্র পড়ার পরে, গানের বাণীগুলো আমি ব্যাখ্যা করার পরে, নিজের মন থেকে ব্যাখ্যা করার পরে, তারপরে দু একজন সাধুগুরু বৈষ্ণব তাদের কাছে জিজ্ঞেস করার পরে আমাকে এটা খুবই বিমোহিত করেছে, আকৃষ্ট করেছে, যার জন্যে আমি ওটার ভিতরে একটু ডুবে থাকি বা থাকতে চাই বা থাকিও। যে কোনো আব্দুল মান্নান ভাই আছে, এরকম যারাই আছে না কেন, শফি মন্ডল, এদের সাথে আমি একসঙ্গে টুনটু আছে, অনেকের সাথে আমার পরিচয় আছে, পাগলা বাবলু অনেক। স্যার এমনিতে বলছিলেন যে সে সময় আপনি খুব মেধাবী একদম স্টুডেন্ট ছিলেন, যদিও প্রথম হননি, না। কিন্তু তারপরও সেই সময় স্কুলের কথা বা শিক্ষকদের কথা কিংবা স্কুলের বন্ধু বান্ধবদের কথা একটু শুনতে চাই। স্কুলে আমি অ্যাকচুয়ালি সেকেন্ড বা থার্ড হইতাম। তা আমার উপরে যারা দুজন ছিল, ওরা আমাদের গ্রামের স্কুল বাট স্ট্যান্ডার্ড, ওই স্কুলে যদিও আমিও সভাপতি ছিলাম 18 বছর, এখন করি না। বাহ। তো ওই স্কুলটায় যেটা ক্লাস 5 থেকে 6-এ যাওয়ার সময় ফার্স্ট এবং সেকেন্ড তারা চলে গেল আরো ভালো স্কুলে। আচ্ছা। তো আমার বাবাকে আমি বারে বারেই ধন্যবাদ দেই, ওনার স্মৃতি তর্পণ করি। উনি বলল যে বাবা, তোমার মাথায় যদি কিছু থাকে এমনি তুমি ফুড়ে উঠবা। আমার নিজের স্কুল, উনি সভাপতি ছিলেন, ক্লাস 8 পর্যন্ত ছিল তখন জুনিয়র হাই স্কুল, তোমার এখানেই পড়তে হবে। আচ্ছা। তো পড়লাম। ওই দুজন কিন্তু হারিয়ে গেছে, একেবারে অচিরেই হারিয়ে গেছে, আমি কিন্তু ঠিকই ধরে আছি। এরপরে এসএসসির পরে ইন্টারমিডিয়েট আমি নিজের ইচ্ছায় চলে গেলাম আজম খান কমার্স কলেজে, সরি চলে আসলাম ক্লাস 8-এর পরে মডেল স্কুলে, মডেল স্কুল। আচ্ছা। গোপালগঞ্জ মডেল হাই স্কুল। সেখান থেকে বিখ্যাত অখ্যাত কুখ্যাত অনেক লোকই পড়েছে। শেখ মুজিব বঙ্গবন্ধু উনি পড়েছেন, ইব্রাহিম খালেদ পড়েছেন, আমাদের বেনজির আইজিপি ছিল সে পড়েছে, মোল্লা কাউসার পড়েছে। তো যাই হোক, তো এসএসসিটা ভালো করলাম, বেশ ভালো। সেটাকে ওই স্কুল থেকে গোপালগঞ্জ মডেল স্কুল থেকে। আচ্ছা। ওটা করার পরে আবার চলে গেলাম স্বইচ্ছায় আজম খান কমার্স কলেজে পড়বো, ভালো কলেজ। চলে গেলাম, আসছি ফেরত, বাবা খুব না করে যাওয়া আসার পরে কয় বাবা 3 মিনিটের রাস্তা হেঁটে গেলে কলেজ, গোপালগঞ্জ কলেজ, তোমার ভিতরে কিছু থাকলে আবার আকাশের দিকে যেতে পারবা, বাহ। এখান থেকেই পড়াশোনা করো। এবং এটা আমি কিন্তু বলি, institution is not giving you degree, একদম। is not providing mental maturity, values, ethics, no way. একেবারে। University cannot. Like, you know, I was a product from Dhaka University, okay? But I feel hated to introduce myself as an ex-student of Dhaka University nowadays. Why? ঘটনা হচ্ছে যে why? Except me and other few persons, everybody, every product of Dhaka University feel proud of, oh, we are governing the show, we are running this country. We are the administrators. And that is fact.
How come Bangladesh is most corrupt country in this beautiful earth? Why? Because we are corrupt. আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা যদি আমরা শুধু নিজের ভাগ্য তথাকথিত টাকা পয়সা ক্ষমতা প্রদর্শনের জন্য নেই লাবণ্য, তাহলে কি সেটা পড়াশোনার প্রকৃত অর্থ হয়? না। আমি তো এক কথা থেকে আর এক কথায় চলে যাচ্ছি। লালন সাইজি এটা বড় একটা কথা বলেছে, এতই করলে লেখা পড়া কাজে কামে ঝলসে কানা, কথায় তো চিড়া ভেজে না, জল কিংবা দুধ না দিলে, গুনে পড়ে সারলে দফা করলে রফা, গোলে মালে গুনে পড়ে সারলে দফা। বলছে তুই এত লেখাপড়া করেছিস, তুই লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরোপকার, সমাজ সেবা, দেশ মাতৃকার সেবা, জি। নিজের পরিবার সেবা, অফকোর্স। সেইটাই যদি তোর দ্বারা না হয়, তুই শুধু নিজের সরকারে তেল দিবি আর ঘুষ খাবি, দুর্নীতি করবি, অনেক ধনী হবি, তো সেটা ঝলসে কানা, কথায় তো চিড়ে ভেজে না। তুই যদি চিড়ের ভিতরে দুধ না জল না দিস, তোর শিক্ষা যদি সমাজের কাজে না লাগাস, তো এটা তো বুমেরাং, এটা তো বরং আরো। আজকে সকালেও এই পার্ক থেকে একজন ডিস্ট্রিক্ট জাজের সাথে আমি আলাপ করে এসেছি, শরীফ উদ্দিন, এই ফরিদপুরের ডিস্ট্রিক্ট জাজ। আমি বলছি, ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, কিন্তু দেখেন এই সার্টিফিকেট যদি টাকা বানানোর আর অন্যায় অত্যাচার করার উইপন, অস্ত্র হিসেবে ব্যবহার করি, তা আমাদের চেয়ে নিন্দনীয় জীব মনে হয় এ পৃথিবীতে কেউ নেই। আপনি এমন একটা বিষয় উপস্থাপন করেছেন যেটা ভীষণ রকম সত্যি, যে প্রতিষ্ঠান নয়, নিজের শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চমৎকার স্যার, আপনাকে আবারও ধন্যবাদ যে এত সুন্দর একটি বিষয়টি আসলে আপনাদের কাছ থেকে আমরা জানতে পারি, দেখি আমরা আরেকবার নতুন করে শিখতে পারি বা নতুন করে অনুপ্রেরণা পাই। একটু যদি স্যারের সেই বিশ্ববিদ্যালয় জীবনেই তাহলে ফিরিয়ে নিয়ে যায়, যেটা শুনছিলাম যে স্যার একটু বিশ্ববিদ্যালয় জীবনে আপনি একটু দুষ্ট ছিলেন, পড়াশোনার পাশাপাশি নানান রকম অভিজ্ঞতা রয়েছে, সেই গল্পগুলো একটু শুনবো। আমার বউ যদি দেখে তাহলে রিস্ক হয়ে যাবে। তাহলে স্যার ওরকম গল্প আমরা শুনবো না। না, রিস্ক হবে না, সে জানে। মানে আমি মহাসিনল থেকে বেরিয়ে ভিসির বাড়ির সামনে একটা গার্লফ্রেন্ড নয়, মানে সে সময় স্যার আমরা বান্ধবী বলে মনে হয় সম্বোধন আপনারা করতেন। অ্যাকচুয়ালি বান্ধবী, উই আর নট হ্যাভিং এনি ফিজিক্যাল অ্যাটিটিউড অলসো, জি। নট এনি জবস টু বি ডান, অ্যাটিটিউডও ছিল না। তো একটা বন্ধু বান্ধবী ওখানে আছে, ফ্রেন্ড তো আছেই, আমি গার্লফ্রেন্ডের কথা বলছি। রোকেহলা এবং ভিসির বাড়ির মাঝখানে একটা আছে, এরপরে আছে রোকে হলে একটা, আর শেষ পর্যন্ত শামসুন্নাহার হলে আমার স্ত্রী যে, তার ওখানে। উনি তো আমার জন্য দাঁড়িয়েই থাকতেন। তো এইরকম আমার অসংখ্য বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা। অসংখ্য না, সংখ্যাতীত নয়, বাট আমি খুবই বলবো যে ছিলাম। কিন্তু আপনার ব্যাপারে আসলে আমরা যেটা দেখছি যে সবকিছুর পরেও আপনি আপনার ক্যারিয়ারের সাথে এক পরিমাণ মানে কোন রকম কম্প্রোমাইজ করেননি। আপনি সেই জায়গাটাতে খুবই মনোযোগ দিয়েছেন। 1984 সাল ট্রেডিং ব্যবসা শুরু করলেন প্রথম, ভাবনাটা কি ছিল? আমি বলি তোমাকে, আমি তো অ্যাকাউন্টিং এ যে ভর্তি হলাম তার একটা স্টোরি ছোট্ট করে বলতে। আমাদের 4টে বোর্ড ছিল, ঢাকা, যশোর, কুমিল্লা, রাজশাহী। তখন কিন্তু চট্টগ্রাম বোর্ড ছিল না, খুলনা বোর্ড ছিল না। 4টে বোর্ডের 40 জন যদি স্ট্যান্ড করে, তা 30 জনই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এ। আচ্ছা। তো আমিও ছিলাম শেষের দিকে, যাই হোক। তো আমি ঢাকা বোর্ডের, আমি ভর্তি হওয়ার পরে আমার রেজাল্ট হয়ে গেল এক্সিলেন্ট। মানে আমি প্রথম অনার্সে 7th হইলাম, ফাইনাল ইয়ারে হইলাম 5th। এবং এটা কিন্তু খুব স্ট্রং সাবজেক্ট, এখনো অ্যাকাউন্টিং ইজ দ্য বেস্ট সাবজেক্ট সো ফার। এখন ফিনান্সও গুতগুতি করে আমাদের সঙ্গে। এনিওয়ে, তবে আমাদের ডিন অফ দ্য ফ্যাকাল্টি, আমি তার স্মৃতি তর্পণ করছি, ডক্টর মোহাম্মদ হবিবুল্লাহ, উনি ডিন অফ দ্য ফ্যাকাল্টি অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট আমাদের। উনি বলেছে প্রথম দিন, মাই বয়েস, take a note, as a student from Dhaka University and particularly from accounting department, you must try to create job opportunities.
ওকে ডোন্ট রান আফটার জবস। এইটা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। এবং আমি বলবো যে আমার অবশ্য পৈতৃকভাবে আমার পরিবারে কেউ চাকরি করে নাই, সেটাও একটা কারণ। আর দ্বিতীয়, ওই স্যার যেহেতু বলেছিল, আমি ডে ওয়ান থেকে এন্টারপ্রেনার। আচ্ছা, বাহ ডে ওয়ান থেকেই আমি বেরিয়েছি 78-এ, তখন থেকেই আমি শুরু করেছি ছোট ছোট করে। শুরু আসি তুমি বললে, জি। ট্রেডিং শুরু করেছি, ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস, পার্টিকুলারলি কেমিক্যালস, আচ্ছা। এই ফোম মেকিং কেমিক্যাল, এডিসিভ মেকিং কেমিক্যাল ইত্যাদি কেমিক্যাল। এবং শুরু করেছি জার্মান কোম্পানির সাথে, বেয়ার এজি, হোয়েক্সট এজি, বিএএসএফ এজি, আচ্ছা যার জন্য আমি এখনো সবচেয়ে বড় ফ্যান হচ্ছে সকারে জার্মান টিমের। ওকে দারুণ, দারুণ। বিশ্বকাপে আমি কমপক্ষে আমার বাজেট 5 থেকে 7 লাখ টাকা। আচ্ছা, বাহ ড্রাম বাজানো নিয়ে শুরু করে ব্যান্ড পার্টি, জি আর প্রতি খেলার দিনেই 4-5টা ট্রাক নিয়ে মিছিল করা, এটা জি। আমার নেশা। প্রচুর টি শার্ট বানানো, দিব যদিও বেশি দামি না তোমাদেরও দিব। তো এই জার্মানির সাথে শুরু করে ট্রেডিং করতে করতে এক পর্যায়ে জি স্যার। আমার মনে হলো যে হুইচ কাইন্ড অফ প্রোডাক্ট এটা দিয়ে বানানো হয়। তার আগে একটু বলা দরকার, আমি ট্রেডিং করতে যে প্রতিষ্ঠানের জন্য মাল আনতাম, যেমন বিআরবি ক্যাবো, এফএক্স ফোম ইত্যাদি ইত্যাদি, তো একবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। আমি কেমিক্যাল গুলো বেচতে পারলাম না, ওনারা নিলেন না, নিতে চাইলেন না। আমি খুব পেইন, আমার 6 মাস আমার খুব ব্যথা। আচ্ছা, আমি কেবল একদম প্রথম দিকে প্রথম আপনার- জীবনে, তো তখন আমি নিরুপায় হয়ে কিন্তু আমি ফ্যাক্টরিতে করি, আচ্ছা, আচ্ছা সোয়ান ফোমের ফ্যাক্টরিতে করি। তার থেকে ধারাবাহিকতা যেটা হয়, যে an entrepreneur can never be satisfied 100%। একদম। সবসময় একটা আর্স, ক্ষুধা, যে আর কি করা যায়, আর কি। অনেকে ভুল বুঝে কিন্তু, যে আর কত, ইটস নট আর কত। এটার একদম। অর্থ এই না যে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। নো, আমি তো নাই। উইদাউট মাই এথিক্যাল ভ্যালুজ আই নেভার জাম্প ফর ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। নো, আমি সেটা করি না কখনো। কিন্তু ধরো একটা কোম্পানি খুললে 50টা লোক আমি খাটাইতে পারি, একদম। 100টা লোক আমার সাথে কাজ করতে পারে, এবং আমাদের কোম্পানিও গোয়িং টুগেদার, ওয়েলফেয়ার স্টেটের মতো, এক কথা সমাজ উপকৃত হচ্ছে। সমাজ উপকৃত হয়। এই তো, এরপরে তো স্যার, আপনি বলছিলেন যে কারখানা করলেন, ফ্যাক্টরি করলেন, কিন্তু ফ্যাক্টরি করার গল্পটা নিশ্চয়ই এত সহজ ছিল না যত সহজ করে মিষ্টি করে আপনি বলছেন। একটু সেই কঠিন জায়গাগুলো একটু শুনি, যে কি কি ক্রাইসিস ফিল করেছিলেন। আমার তো ক্রাইসিস, ধরো প্রথম জীবনে যেটা হয় তোমাদের সবার জীবনেই, যদি আমার এই কথা শুনে এন্টারপ্রেনারশিপকে আমি এনকারেজ করি, আমি যখন অবশ্যই, অবশ্যই। ইউনিভার্সিটিতে বক্তৃতা দিই তখন এটাই বলি যে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা হতে গেলে তোমাকে বলছি, জি স্যার। because you are also young, Yes, who sir. knows, you are not coming as an entrepreneur, we never know। অবশ্যই তো স্যার এটা হচ্ছে যে টেক অফ যখন করে উড়োজাহাজটা, সেটা সময় লাগে কম বেশি 5 বছর ব্যবসায়ী হিসেবে। তারপরে উঠতেই থাকে, আবার কখনো কখনো ক্র্যাশ করে। ক্র্যাশ করে একদম। তো আমার জীবনে যেটা হয়েছে, প্রথম যখন কারখানা করি, এটা খুবই দুর্বোধ্য, মহা কঠিনতম ছিল, বাট আমি এনজয় করেছি। এবং আমি চ্যালেঞ্জ না হলে আমার এখনো ঘুম আসে না। আচ্ছা। প্রতিদিন একটা চ্যালেঞ্জ আমার দরকার, হুইচ আই ক্যান শুট আউট, হুইচ আই ক্যান সলভ ইট আউট প্রপারলি। বাহ। তো সেটা একটা আমার নেশা আছে। যেটা পেইনফুল সেটা হচ্ছে, প্রথম দিকে আমার কারখানায় এই লাইফ টাইমে 4 বার আগুন লেগেছে, 4 টাইমস। এবং আমি সবচেয়ে দুঃখ পেয়েছি মনে হয় 3rd টাইম যখন আগুন লাগে, তখন গালাগালি করছে। আমি ভোর রাত্রে উত্তরে আমার বাসা ছিল, সেখান থেকে আসছি। আমার ছেলেটা ছোট, বড় ছেলেটা ছোট, তাকে নিয়ে আসছি পাশে। আমি নিজেই ড্রাইভ করতাম, একটা গাড়ি ছিল, ছোট্ট একটা গাড়ি। তো গালাগালি করছে খুব শ্রাব্য অশ্রাব্য ভাষায়, শরৎচন্দ্রের কথায়, জি জি। যে মানে দিন মজুর তারা গালাগালি করছে যে এই অমুকের বাচ্চা আগুন লাগায় ইন্স্যুরেন্স খাওয়ার জন্য। আমার খুব কষ্ট লাগলো। লাবণ্য বললে ও তো পড়াশোনা জানে, তোমার নাম মাসুক। মাসুক, তুমি পড়াশোনা জানো, তুমি জ্ঞান পাপী হতেই পারি, জি। কিন্তু একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তারা কিন্তু
নিভানোর জন্য খুব চেষ্টা করছে, জি। কিন্তু ওর গালাগালিটা ঠিকই করছে। মানে আমাদের জাতিগত হিসেবে আমরা কতটা নেগেটিভ, কতটা নেতিবাচক ধারণ করি। এবং আমাকে অসংখ্য লোকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে যে আমি ইন্স্যুরেন্স খাওয়ার জন্য আগুন লাগাই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বেটা মাসুক লাবণ্য, আমি ব্যবসায়ী। অফকোর্স আমি শতভাগ সৎ সেটা আমি বলতে পারবো না। জি। তো স্বপন আবার আমার একটু বন্ধু শ্রেণীর, একসঙ্গে আচ্ছা। আমরা চুল টুল কাটাইতাম, ও আচ্ছা। একটু বেশ ভালোই, ওরা তো ইসে থাকতো, ইন্দিরা রোডে থাকতো, জি, জি, জি। আমিও থাকতাম ইন্দিরা রোডে। এনিওয়ে, তো ওরাই মনে হয় শতভাগ, আমি কিন্তু শতভাগ নই, পারি না, সরকার দেয় না। আমি বলেছি এক কথা আর এক কথা আসে। এই মালমোহিত বা এই যে আমাদের হামিমের আজাদ ওই দিন প্রিজাইড করছিল, আমি বলেছি যে I cannot be 100% honest due to you people. তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে মেম্বাররা ছিল, চেয়ারম্যান ছিল এনবিআর এর, এই যে আপনাদের জন্য, বিকজ ইউ আর কালেক্টিং ভ্যাটস এন্ড ট্যাক্সেস ফ্রম লাবণ্য অনলি 10 টাকা, ফ্রম মাসুক 100 টাকা, সো দিস ডিসপ্যারিটি একদমই will make us to do some kind of window dressing. এটা যে এত বড় হৃদয় পীড়া, আমি কি বলবো। আমি চমৎকৃত হয়েছি তপনের স্টেটমেন্ট, আমি দুবার পড়েছি, যে আমাদের শ্রদ্ধেয় স্যামসাং এই চৌধুরী, ওনার জন্ম যদিও মকসুদপুর, আমার গোপালিয়া কিন্তু। জি। তো উনি বলেছে, তপনই একদিন গল্পের ভিতরে একদিন লিখছে যে বাবা সবাই তো ভ্যাট ফাঁকি দেয়, তো আমরা এই না হলে তো বাঁচতে পারি না। দ্যাট ইজ নট ইউর ইস্যু, দ্যাট ইজ গভর্নমেন্ট মানি। তুমি সম্পূর্ণ নিয়ম কানুন মেনে যদি ব্যবসা করতে পারো করো, নাহলে বাদ দাও। জি। জি। কি মহান ব্যক্তিত্ব। সত্যি। আমি কোনো ফ্ল্যাটার করি নাই, আমার বাড়ি তো গোপালগঞ্জ, আমি প্রধানমন্ত্রীকেও ফ্ল্যাটার করিনি, কাউকে না। জি জি। জি। আমি এখানে স্যামসাং এই চৌধুরী, ওনার সম্পর্কে যেটা জানি, আমি আলাদা রেসপেক্ট দেখাই। এইটার বাইরে আমি আর একজন অনুকরণীয় এক নাম্বার লোক এখনো আমি মনে করি বাংলাদেশের, সেটা হচ্ছে আর.পি. সাহা, রণদা প্রসাদ সাহা, টাঙ্গাইলের জি। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, মির্জাপুর, ভারতেশ্বরী হোমস। জি স্যার। ওনার প্রতি অগাধ শ্রদ্ধায় আমি 2-1 বছর পর পর ওখানে যে নীরবে অনেকটা সময় কাটিয়ে আসি। আমাকে খুব টানে যে আদর্শবান মানুষ, হয়তো হতে পারিনি অতটা, বাট তাদের আদর্শ, তাদের স্মৃতি থেকে কিছু নিয়ে আমরা যদি কিছুটা নিজের মতো করে চলতে পারি। আমরা আসলে ভীষণভাবে অনুপ্রেরণা পাচ্ছি যে একটা মানুষের মধ্যে কতটা বিনয় থাকলে তিনিও আসলে এভাবে চিন্তা করেন, তার চিন্তা ভাবনা এমন হয়। এবং সেই সাথে আমি শুরুতেই দর্শকদের ম্যারাথনের কথা বলছিলাম, সেই কিছু মেডেল আমাদের এখানে আছে, সেটা নিয়েও আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু আপনার সেই কাজের জায়গা, ফ্যাক্টরির বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসলে আপনার সামনে আগাতে হয়েছে। সেই কঠিন সময়গুলো পার করে কিভাবে আসলে কাজগুলো করছিলেন, সেগুলো সংক্ষেপে শুনতে থাকি। আমি বললাম যেটা, যে জায়গায় ছিলাম, 4 বার আগুন লেগেছে, অনেকে সমালোচনা করেছে। তবে আমার যারা ব্যাংকার, ফিনান্স যারা দেখে, যেমন আমি বলতেই হয় মফিজউদ্দিন সরকার, উনি আগে ছিল আইডিএলসিতে, তারপর ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি ছিলেন। উনি আজকে আগুন লাগছে, কালকে এসে 1 কোটি টাকা একটা চেক দিয়ে বলছে যে আপনি আগায় যান, বাহ, আপনি ভালো লোক। আর কি আছে বলো? অবশ্যই। এটা একটা। আর ইন্স্যুরেন্সের বিষয়ে আমি তাদের সমালোচনা না, বাস্তব সেটা হচ্ছে যে 100 টাকা যদি আমার ইন্স্যুরেন্স করা থাকে, গড়ে প্রতিটা পেয়েছি 5 বছর পর গড়ে, এবং পেয়েছি 25 টাকা। আচ্ছা। এত দুর্গতি, তারপরেও টিকে আছি, কারণ আমার ব্র্যান্ড 10 জনের সমর্থনে। আমি বোধ করি ফোম ম্যাট্রেস, বিশেষ করে ম্যাট্রেস তো আমি ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে, জি স্যার। জি স্যার। এবং নাম্বার 1 পজিশনে আছে। মানুষ এটুক বিবেচনা করে না, কিছু কিছু লোক করে, যে 1 নাম্বার ব্র্যান্ড, উনি কেন আগুন লাগিয়ে দিবেন। এই ক্রাইসিস গেল, ওই ক্রাইসিস, তারপরে কোভিডের ক্রাইসিস আসলো। আমি নিজে কিন্তু সোনালী মুরগিতে চলে গেছি, এবং এমনও করেছে সোনালী মুরগিও বাদ, ডিম আমার খামারে আছে, ডাল খাবো না, আচ্ছা। দাম বেশি, আলু ভর্তা
আর কচু, কথার কথা বললাম, এইভাবে কিন্তু আমি নিজে পালন করেছি এবং আমার আমি অর্ধেক বেতন দিয়েছি, সেটা আবার কোভিড শেষ হওয়ার সাথে সাথে ওটা পূর্ণ করে দিছি। এবং আমি দেখেছি যে আমার এতগুলো লোক তারা যেভাবে চলে আমি সেভাবে চলার চেষ্টা করেছি। এখনো আমাদের ভিতরে যে আমাদের কর্মচারী, কর্মকর্তা, আমরা যারা মালিক শ্রেণী, এটা মালিক শ্রেণী, এটা একটা গালাগালি নয়, এটা একটা হয়তো সমাজের একটা আশীর্বাদ, আর কিচ্ছু না। একদম একদম। তো সেটাকে আমি কোনো অবস্থাতে এভেন দারোয়ান পিয়ন থেকে, আর আমি তো লালন সাইজির ভক্ত, তুমি আগেই শুনেছো, আমি একেবারেই, আমার খুব মায়া সবার প্রতি। বর্তমানে কত কর্মী আছে? আমাদের 1000 একটু কম, 700-800 মতো আছে। আচ্ছা, কোন এক সময় বেশি ছিল আরো, আচ্ছা, এখন একটু কম। গার্মেন্টসে ছিলাম, ওটা ভালো করি এনিওয়ে, এখন 700-800 আছে। এবং সবাই আসলে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং সেটাও আসলে আপনার দক্ষতা এবং আপনার তাদের প্রতি আন্তরিকতার কারণেই হচ্ছে। আমরা জেনেছি যে আপনি এখনো রেগুলার দৌড়ান। আমরা একটু শরীরচর্চা সেই জায়গাটা শুনি না লাবণ্য? একেবারে তাই স্যার। কিভাবে আসলে এই যাত্রা শুরু হলো আপনার? আমি দ্রুত টেনে যাই। আনুমানিক 16 থেকে 17 বছর আগে বাংলাদেশের প্রথম ম্যারাথন রানের ইন্ট্রোডাকশন হয়। সেটা জনৈক সিলেটি ব্রিটিশ উনি আনেন এবং সেদিন থেকে আমি আসি এখনো ধরে আছি। এবং আমি হচ্ছি সেকেন্ড সিনিয়র মোস্ট ম্যারাথন রানার অফ বাংলাদেশ। বাহ। তো আমি এতটাই এনকারেজ করি লাবণ্য মাসু, মানে আমার কত যে অসংখ্য বলবো না, তবে প্রায় 50,000 আমার ভক্ত আছে মিনিমাম। আমি রানিং জগতের দাদু, কবির দাদু হিসেবে পরিচিত। স্যার 50,000 দুজন, আজকে আমরা দুজনও কিন্তু আপনার ভক্ত হয়ে গেছি। এবং ছেলে মেয়েকে আমি রমনা পার্কে তো প্র্যাকটিস করি, হাত ধরে টেনে নামাইছি, পরে আমার চেয়ে অনেক ভালো রান করে তারা, এরকম একটা। তো এই শরীর চর্চার বিষয়টা আমি বলবো, আমি তো বলি যে পৃথিবীতে সবচেয়ে কঠিনতম জায়গাটা হচ্ছে নিজের শরীরকে নিরোগ রাখা। একদম। দ্বিতীয় কঠিন হচ্ছে একটা দেশ চালানো, যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে একটা পরিবার চালানো। একদম। তৃতীয় হচ্ছে যে অনেস্ট ইনকাম করা। সত্যি। তো এইগুলায় আমি শরীর সম্পর্কে এতটাই সচেতন, মানুষের সফলতাও তাই। শরীর যদি না থাকে তাহলে তোমার সফল হয়ে লাভটা কি? অ্যান্ড আই বিলিভ দ্যাট, আই ফলো দ্যাট, যে আপনি যাই করেন প্লিজ প্লিজ অ্যালাউ 2 hours ফর ইউর সেলফ অ্যান্ড 22 hours ফর ইউর ফ্যামিলি, ফর দ্য সোসাইটি, ফর দ্য মাদারল্যান্ড। আপনার বেশ অর্জন আছে লাবণ্য, আমরা অর্জনগুলো দেখি একটু স্যার একটা একটা করে দেখি এবং দর্শকদের দেখাই, সেই সাথে গল্পগুলো শুনতে চাই। শুরুতেই যে 50K, এটা নিয়ে একটু স্যার শুনবো। এইটা হচ্ছে গত মাসের 28 তারিখে শমশেরনগরে 50 কিলোমিটার আলট্রা ম্যারাথন, এটা একটা মেডেল। এরপরে আছে এটা স্যার ঢাকা ইন্টারন্যাশনাল। আচ্ছা, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, এটা 42.2 কিলোমিটার। বাহ। 42.2 কিলোমিটার, এটাই ফুল ম্যারাথন বলা হয় 42.2 কে। আচ্ছা, সবগুলোই তাই। এরপরে শিকাগো ম্যারাথন, ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন, দারুণ দারুণ, এটাও 42.2। আচ্ছা, একটু স্যার গল্পগুলো শুনি, কেমন অভিজ্ঞতা আসলে? এটা তো আমি বলবো যে এই শিকাগো, আর এটা ধরো এটা হচ্ছে টরন্টো। এটা এক কিস্তিতেই আমি গেলাম। তুমি চিন্তা করো, ঢাকা থেকে ম্যানচেস্টার, আমার মেয়ে থাকে, আমার ওয়াইফকে ওখানে রেখে গেছি। তারপরে যাত্রা শুরু হলো শিকাগো। আচ্ছা, ঢাকা টু ম্যানচেস্টার, ম্যানচেস্টার টু নিউ ইয়র্ক টু শিকাগো। এই রান করার পরে 2 দিন পরে চলে গেলাম টরন্টোতে। টরন্টোতে আবার রান করে ওইভাবে ফেরত আসলাম। আর এটা তো স্যার মুম্বাইয়ের, এটা টাটা মুম্বাই। আমার 3 বার করা শেষ। এই আগামী মাসের 18 তারিখে যাব আর একটা করতে। এটাও সবই 42.2, দ্যাট ইজ ফুল ম্যারাথন। ওয়াও, ম্যারাথনের একটা ইতিহাসও আছে, একটু লম্বা। একটু শুনি না স্যার, একটু আমরা ছোট করে যতটুকু পারি। এটা হচ্ছে টাটা ওয়ার্ল্ড 25K, কলকাতায় হয়েছে। এটা আমি এই মাসের 21 তারিখ করে আসলাম। বাহ, ওয়াও, তার মানে একেবারে সম্প্রতি গত বছরের
শেষ অর্জন এটা ছিল, এটা। আবার নতুন বছর শুরু হলো। তো স্যার একটু ওই যে ম্যারাথনের কথা বলছিলেন যে অনেক বড় গল্প, কিন্তু সংক্ষেপে যতটুকু পারি একটু শুনতে সংক্ষেপে চাই। হচ্ছে যে পার্সিয়ানরা গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তো গ্রিসে চলেই গেছে, আচ্ছা। ম্যারাথন নামক ব্রিজে তারা ফাইট করছে। সেডিভিডিস নামে এক সোলজার ওই ম্যারাথনের যুদ্ধে গ্রিক তারা জয় করলো। ও ম্যারাথন থেকে, এই ম্যারাথন নামক ব্রিজ থেকে দৌড় দিল রাজ দরবারে, বলল কিং উই উইন দ্য ওয়ার, হাত উঁচু করে বলেই লুটিয়ে পড়লো এবং মারা গেল। আচ্ছা। তার স্মৃতির প্রতি সম্মান দেখানোর পরে জন্যে ওটার বহু বছর পরে, কয়েকশো বছর পরে এই শুরু হয় 8 জন লোক নিয়ে ওই স্মৃতিটা। সেখানে আবার রানার 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 চলেছে। পোস্ট অফিসে একজন কর্মচারী যে সে ফার্স্ট হয়, আচ্ছা। এরপরে তো এটা অলিম্পিকে এই হইল, এনলিস্টেড হইল। এবারে আসবো সেই লালনের দর্শন, যেটি আসলে আপনি ব্যক্তিগতভাবে আপনার জীবনে অনেক প্রভাব ফেলে। সেই লালনের দর্শন নিয়ে একটু শুনবো, সেই সাথে আপনার কণ্ঠে যদি একটু করে গান শুনতে পারি। আমি তোমাকে বলি, লালন আমাকে বিমোহিত করে, এবং আমি কিন্তু আরজ আলী মাতুব্বরের কথা তো তোমরা শুনেছো, বই পড়েছো। আমি সংগ্রাহক, আমি সৃষ্টিকারী নই। আমি ফলো করি বিখ্যাত লোকজনদের, যেমন আব্রাহাম লিঙ্কন, তারপরে গান্ধীজি, চশমাটাও কিন্তু গান্ধীজির। আচ্ছা। বাহ। তো তারপরে এই যে বললাম যে আর.পি. সাহা, তোমাদের বস স্যামসাং এর চৌধুরী, মানে ভালো ভালো লোককে আমি, নেলসন ম্যান্ডেলা খুব ফলো করি। লালন সাইজির বিষয়টা এমন, উনি দুটো কথা বলে শেষ করি আমি, তারপরে পরিবার নিয়ে একটু সময় দিই অবশ্যই আমার। স্যার, অবশ্যই। সেটা হলো, ওখানে উনি সবসময় বলেছেন গুরু ভক্তি। সত্যিকার জ্ঞানী কে? 10 জন লোকের মধ্যে 9 জন যাকে ভালো বলবে সেই জ্ঞানী, তার বুদ্ধি আছে এবং সে অপরের কাছে হাত পাতে না, জি। তার নিজস্ব রুট ব্রেড অ্যান্ড বাটারও আছে, সেই হচ্ছে সাকসেসফুল এবং জ্ঞানী। এবং 10টা লোক তার দ্বারা উপকৃত হয় বা বুদ্ধি পায়। উনি সবসময় বলেছেন, তুমি গুরুর মতো গুরু ধরো। বলে না, এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, জি। পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। কোরআন, মহাভারত, হাদিস এর বাইরে মানুষ যাইতে পারে না। গিয়েছিল সক্রেটিস, বলছিল যে পৃথিবী ঘোরে, তার গলা কেটে ফেললো, তাই তো, বিষ পানে তাকে হত্যা করলো। আর গেছে এই যে আমাদের আরজ আলী মাতুব্বর, উনিও সংগ্রাহক। জি। তো এইরকম অসংখ্য গান উনি বলেছেন। এক কানা কয়, মানে নিজে নির্বোধ হয়ে আর একজনের বুদ্ধি দেয়। উনি বলেছেন যে না, তুমি বুদ্ধি দিও না যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানী নও। বি শিওর অ্যাবাউট ইউর উইজডম। এই গানের ভিতরেই আছে, পণ্ডিত কানা অহংকারে, মোড়ল কানা সগোল খোরে, আন্দাজে এক খুঁটি গাড়ে জানে না সীমানাকার, এসব দেখি কানার হাট বাজার। সর্বশেষ বলেছে, এটা আমি গাচ্ছি না, সর্বশেষ বলেছে কানায় কানায় ওলামেলা, বন্ধুত্ব, বোকাতে বোকাতে, বোবাতে খায় রসগোল্লা, সে ডায়াবেটিস আছে না কি আছে কিচ্ছু জানে না। লালন বলে, মদ না কানা, ঘুমের ঘরে দেওবাহার, তুমি ঘুমাই ঘুমাই ভেস্তে যাবা এবং নামাজ পড়িয়ে ভেস্তে যাবা, মন্দিরে যে স্বর্গে যাবা, নো, তুমি কাজের মাধ্যমে ভেস্তে, কাজই হচ্ছে তোমার ধর্ম। একেবারে। এবং কাজ করে তুমি যদি ইতিবাচক অর্জন করতে পারো, হৃদয়ে তোমার বেহেশত বা স্বর্গ তোমার হৃদয়েই, তুমি পৃথিবীতে স্বর্গে বাস করতে পারো। চমৎকার কিছু কথা আসলে স্যার শুনলাম, এবং আপনার বিষয়টাও তাই, আপনি কাজ করে যাচ্ছেন একেবারে সৎভাবে, আপনার বিনয়, কিন্তু এই জায়গাটাও আপনার পরিবার অনেক ভূমিকা রেখেছে। আপনার পরিবারের কথাও আপনি একটু বলতে চাইছিলেন, সেটা যদি একটু ছোট করে আমি শুনি। খুব ছোট করেই বলি, আমার তো বড় ফ্যামিলি, বললাম যে আমার বাবা 2টো স্ত্রীর মাধ্যমে 16টা সন্তান উৎপাদন করেছেন। আমার বড় বোন একেবারে প্রথম, উনি একজন মহান লোক, বাবা মা তো গত হয়েছে বলেছি।
উনি বেশ কয়েকটা সন্তান উনিও দিয়েছেন, তারাও সমাজে বেশ ইতিবাচকভাবে কাজ করছে। এবং উনি সত্যি কথা বলতে কি আমাদের শখ আহ্লাদ আমার বড় বোনই করেছে। উনি একটু মডার্ন ছিলেন, আচ্ছা। তো আমাদের ছোটবেলায় এই জুতো কিনে দেওয়া এটা সেটা উনি করেছেন। তো ওনার প্রতি উনি গত হয়েছেন। আমার বড় ভাইও এই আগস্টে মারা গেলেন। তো ওনারা আমার দৃষ্টিতে খুব ভালো, আর বোনটা অসম্ভব ভালো ছিলেন। এবং আমি ওনার স্মৃতি খুব স্মৃতি কাতর হয়ে যাই। তারপরে আমার অন্য ভাই বোনও আছে, কেউ একটু ভালো কেউ একটু খারাপ, এগুলো নিয়ে আছে। আর আমার একেবারে ব্যক্তিগত পরিবার যদি বলি, আমার স্ত্রী বাংলায় পাস, আমি অ্যাকাউন্টিং এ পাস, সে বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে প্রথম মেয়েটা, একটা মেয়ে প্রথম, সে এমবিবিএস করে এখন ম্যানচেস্টারে সে কিছু বড় কবিরাজ হতে চায়, এখনো পারে না। তারপরে আছে সেটা সেকেন্ড যেটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে এখন ব্যবসা বাণিজ্য করে, অনেক বড় ব্যবসা করবে বা এই ধরনের আছে। সর্বশেষ হচ্ছে আমার ছেলে এলএলবি অনার্স, এলএলএম, ব্যারিস্টার ডক্টর কামাল হোসেনের সঙ্গে কাজ করে এখন নিজের প্র্যাকটিস করে। সো আমরা ফ্যামিলি ওয়াইজ উই আর হ্যাপি। আই মিন আমার কোনো কষ্ট, আমার অনেক ধরনের চ্যালেঞ্জ আসে, বড় ভাই ছিল, অনেক কিছু চ্যালেঞ্জ আসে, বাট আই টেক অলওয়েজ ইন এ স্পোর্টিং মুড। স্যার একেবারেই আসলে যেটা হয়, আসলে আপনি আপনার বাবার কাছ থেকে এই অনুপ্রেরণা পেয়েছেন। শেষের দিকে চলে এসেছি, ছোট্ট করে একটু গান শুনবো এবং আজকে এই পর্যন্তই। তাহলে একটু গান শুনে নিই স্যার। আমি সাধুগুরু বৈষ্ণব, আমি লালন সাইজিকে ভক্তি জানাই। লালন সাইজির একটা বিখ্যাত গান আমি ছোট্ট করে ব্যাখ্যাও করতে হবে, ব্যাখ্যা ছাড়া গান করে জি, তাতে কিন্তু মর্মর্থ ঢোকে না। বলেছে, জাত গেল বলে কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। আমি কবির উদ্দিন, তুমি লাবণ্য, সবারই সূত্র মুখ হতে হবে। অতএব সত্যকে পার করে সাপের মতো চলে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় পংক্তিতে বলেছে, জন্মের আগে তুমি কি হিন্দু ছিলা না মুসলমান ছিলা তোমার জানা নাই, মরার পরে কি হবে, অতএব বড়াই করো না। তৃতীয় বলেছে, এক জলে যদি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি সূচি হয়, তাহলে আবার তোমরা জাতপাত ধর্ম বর্ণ নিয়ে। চতুর্থ বলেছে, গোপনে যদি কেউ দেহ বিক্রি করেও ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে, জাতকারে কইব। তার মানে তুমি অপরের সিক্রেট ইস্যুতে খোঁচাখুচি করো না। গানটা করব। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। যদ গেল বলে কি আজব কারখানা, যদ গেল বলে। জন্মের আগে কি জাত ছিলে, জন্মে তুমি কি জাত নিলে, জন্মের আগে কি জাত ছিলে, জন্মে তুমি কি জাত নিলে, যাবার বেলা কি জাত হবা, যাবার বেলা কি জাত হবা, সে কথা ভেবে বলো না। যদ গেল বলে কি আজব কারখানা, যদ গেল বলে। চমৎকার স্যার, চমৎকার চমৎকার। আসলে এই কথার পরে এবং এই গানের পরে, লালনের দর্শনের পরে আর কোনো কথাই চলে না। আমরা একদমই চলে এসেছি শেষ পর্যায়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নিশ্চয়ই দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই। দেশ কাল সবাই আমরা মানুষ, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান, এটা না রেখে আমরা শরীরের প্রতি যত্ন নেই। আমাদের যে মেধা মনন আমরা দেশের কাজে লাগাই, নিজের চেয়ে দেশ বড়, এই কথাটা স্মরণ রেখে আমিও বিদায় নিচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।